আজকের ভিডিওটা শুরু করছি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। বাংলাদেশ সরকার মাত্র 7 মাসে ব্যাংক থেকে প্রায় ৬৫,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে, গড়ে প্রতি মাসে ৯,০০০ কোটির বেশি। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কোথা থেকে আসছে আর এর প্রভাব শেষ পর্যন্ত কার ওপর পড়ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংকের টাকা কি নিরাপদ আছে? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় বুঝব সরকারের এই বিশাল ঋণের পেছনের আসল কারণ কি এবং কেন এই বিষয়টা আপনার দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 7 মাসে সরকার মোট প্রায় ৭৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে প্রায় ৬৫,০০০ কোটি টাকা এসেছে ব্যাংক খাত থেকে, আর বাকি ৭,৭২৪ কোটি টাকা এসেছে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করুন, গত অর্থ বছরের একই সময়ে ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল মাত্র ১৫,০০০ কোটি টাকার মতো। অর্থাৎ এক বছরের ব্যবধানে এই ঋণ প্রায় 4 গুণ বেড়ে গেছে। শুধু তাই না, সরকার পুরো বছরে ১,২৫,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু মাত্র 7 মাসেই এর ৫৮% ঋণ নিয়ে ফেলেছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সরকার এত বেশি ঋণ নিচ্ছে কেন? এর পেছনে কয়েকটা বড় কারণ রয়েছে। প্রথমত, রাজস্ব ঘাটতি। সরকার যে পরিমাণ ট্যাক্স বা আয় করার কথা ছিল সেটা ঠিকমতো হচ্ছে না। বিষয়টা আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতে পারেন। আপনার আয় কমে গেলে কিন্তু খরচ কমে না। তখন আপনি কি করেন? আপনি ঋণ নেন। ঠিক একই পরিস্থিতির মধ্যে রয়েছে সরকার। দ্বিতীয়ত, বৈদেশিক ঋণের প্রবাহ আগের মতো নেই। বিদেশ থেকে সহজে ঋণ পাওয়া যাচ্ছে না, ফলে সরকারকে দেশের ভেতর থেকেই টাকা সংগ্রহ করতে হচ্ছে। তৃতীয়ত, বৈশ্বিক অর্থনৈতিক চাপ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ডলার সংকট দেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ তৈরি করেছে। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর ঋণের পরবর্তী কিস্তি পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই পুরো বিষয়টা আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলছে? প্রথমত, বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংকের টাকা সীমিত, আর সরকার যদি বড় অংশ নিয়ে নেয় তাহলে ব্যবসায়ীদের জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে। এর ফলে নতুন ব্যবসা কমে যায়, বিনিয়োগ কমে যায় এবং চাকরির সুযোগও কমে যেতে পারে। দ্বিতীয়ত, সুদের হার বাড়ার সম্ভাবনা থাকে। যখন ঋণের চাহিদা বাড়ে তখন ব্যাংক সুদের হার বাড়িয়ে দেয়। এর মানে হলো, আপনি যদি লোন নিতে চান তাহলে বেশি সুদ দিতে হবে। তৃতীয়ত, মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। অর্থনীতিতে যখন চাপ তৈরি হয় তখন বাজারে জিনিসপত্রের দাম বাড়ে আর আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। চতুর্থত, ব্যাংকিং খাতেও চাপ তৈরি হয়। ব্যাংকের লিকুইডিটি কমে গেলে পুরো আর্থিক ব্যবস্থার উপর ঝুঁকি তৈরি হয়। এখন একটু গভীরে যাই। সরকার মূলত 3 ভাবে টাকা সংগ্রহ করে। প্রথমত, সরাসরি ব্যাংক থেকে ঋণ নেয়, যেটা এখন সবচেয়ে বেশি হচ্ছে। দ্বিতীয়ত, ট্রেজারি বিল এবং বন্ড বিক্রি করে, যেখানে সরকার জনগণের কাছ থেকে টাকা ধার নেয় এবং এর বিপরীতে সুদ দেয়। তৃতীয়ত, সঞ্চয়পত্রের মাধ্যমে টাকা সংগ্রহ করে, যেখানে সাধারণ মানুষ বিনিয়োগ করে থাকে। কিন্তু এখানে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। গত অর্থবছরে ব্যাংক বহির্ভূত উৎস থেকে সরকারের ঋণ ছিল প্রায় ২৪,০০০ কোটি টাকা, কিন্তু এই বছর একই সময়ে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৭,০০০ কোটি টাকায়। অর্থাৎ সরকার এখন আগের তুলনায় অনেক বেশি ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই প্রবণতা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কিছু বড় ঝুঁকি তৈরি হতে পারে। যেমন, বেসরকারি খাত আরও দুর্বল হয়ে যেতে পারে, ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে, সুদের হার বেড়ে যেতে পারে এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে যাকে বলা হয় ক্রাউডিং আউট ইফেক্ট। এর মানে হলো, সরকার যখন বেশি ঋণ নেয় তখন সাধারণ মানুষ এবং ব্যবসার জন্য অর্থের সুযোগ কমে যায়, ফলে পুরো অর্থনীতির গতি কমে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রথমত, শুধু ব্যাংকে টাকা রেখে বসে থাকবেন না, আপনার সঞ্চয়কে ডাইভার্সিফাই করার কথা ভাবুন। দ্বিতীয়ত, সুদের হার এবং অর্থনৈতিক ট্রেন্ড সম্পর্কে সচেতন থাকুন। তৃতীয়ত, বড় কোনো ঋণ নেওয়ার আগে ভালোভাবে পরিকল্পনা করুন, কারণ ভবিষ্যতে সুদের চাপ বাড়তে পারে। সবশেষে একটা কথা, সরকারের এই ঋণ নেওয়া শুধু সরকারের বিষয় না। এর প্রভাব সরাসরি আপনার পকেটে পড়ে, আপনার খরচে পড়ে, আপনার ভবিষ্যতে পড়ে। তাই এই বিষয়গুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন, এইভাবে ব্যাংক থেকে এত বড় অঙ্কের ঋণ নেওয়া ঠিক হচ্ছে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন বাস্তব অর্থনৈতিক বিষয়ের সহজভাবে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।